সকলকে শুভেচ্ছা। তোমরা জানো গত সপ্তাহে আমি একটা ক্লাস নিয়েছিলাম সালোকসংশ্লেষণের উপরে, পঞ্চম অধ্যায়। সেখানে শিখেছিলাম সালোকসংশ্লেষণ কাকে বলে, সালোকসংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়া। সালোকসংশ্লেষণ পদ্ধতি এবং সালোকসংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়া শিখেছিলাম। সেখানে সালোকসংশ্লেষণের বিক্রিয়া লিখে আমি কেটে দিয়েছিলাম সময় সাপেক্ষের কারণে। তো আজকে আমি সেই সালোকসংশ্লেষণ বিক্রিয়া শিখবো। সেখান থেকে দেখবো যে সালোকসংশ্লেষণের জীবজগতের সালোকসংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্ব শিখবো। যারা আগে ক্লাসে ছিল না তারা লাইভ ক্লাসটা দেখে নিও। সালোকসংশ্লেষণের বিক্রিয়াটা আমি বলছিলাম যে কার্বন ডাই অক্সাইড একটু নিচ থেকে লিখি আমার কার্বন ডাই অক্সাইড প্লাস কি বিক্রিয়া হয়ে যেন পানি, কার কার সহায়তায়? ক্লোরোফিল আর সূর্যের আলো। আমি এখানে লিখতে পারি আলো আর ক্লোরোফিল। কি উৎপন্ন হবে? গ্লুকোজ, শর্করা জাতীয় খাদ্য। শর্করা আছে গ্লুকোজ, আর উপজাতি হিসেবে আরেকটা কি উৎপন্ন হবে? অক্সিজেন। গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি। এখন দেখো কার্বন ডাই অক্সাইডকে আমি রাসায়নিক সংকেত যদি বিক্রিয়া লিখি CO2 প্লাস পানি, আলো আর ক্লোরোফিল, গ্লুকোজ C6H12 প্লাস অক্সিজেন আর পানি। আমরা বলেছিলাম যে এই পর্যন্ত এসে আমি থেমে গেছিলাম। তো এটা ছিল হচ্ছে আমাদের সালোকসংশ্লেষণের বিক্রিয়া। এই সালোকসংশ্লেষণ উদ্ভিদ কিভাবে করে সেটা আগের দিন বলেছিলাম। তো দেখো সালোকসংশ্লেষণ কিন্তু স্থূল উদ্ভিদ মাটি থেকে মূলরূপ দ্বারা, এই সালোকসংশ্লেষণ পদ্ধতির সংগ্রহ থেকে সালোকসংশ্লেষণ উদ্ভিদ মাটি থেকে মূলরূপ দ্বারা পানি শোষণ করে, আর জলজ উদ্ভিদ দেহতল দ্বারা পানি সংগ্রহ করে। তাহলে বুঝতে পারি এই সালোকসংশ্লেষণ কিন্তু দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। সালোকসংশ্লেষণ কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? দুটি পর্যায়ে সম্পন্ন হয়। হ্যাঁ, সম্পন্ন হয় যথা এক আলোক পর্যায়, আর একটা অম্লতা পর্যায়। এই বিষয়ে তোমরা উচ্চতর ক্লাসে বুঝবে। এবার আমরা আসি সালোকসংশ্লেষণ আমাদের জীবজগতের জন্য কেন গুরুত্বপূর্ণ। জীবজগতে
সালোক সংশ্লেষণের তাৎপর্য গুরুত্ব। দেখো জীবজগতের সালোক সংশ্লেষণের তাৎপর্য আর গুরুত্ব এই বিষয়টা ধারণা থাকতে গিয়ে আমাদেরকে অবশ্যই একটা বিষয়ের সাথে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে শ্বসন প্রক্রিয়া। শ্বসন কাকে বলে এই বিষয়টা আগে জানতে হবে, কারণ শ্বসনের সাথেই সালোক সংশ্লেষণের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তার উপরে আমরা এই জীবজগতে যে আমাদের সালোক সংশ্লেষণের তাৎপর্য রয়েছে বা গুরুত্ব রয়েছে সে সম্পর্কে ধারণা সঠিক পাবো না। দেখো আমরা যে খাবার খাই, আমাদের যে জীবের জীবের যে কর্মচঞ্চল তার মূলে যে শক্তি রয়েছে সেই শক্তিটা পাওয়া যাচ্ছে খাদ্য থেকে। আসলে এই খাদ্যের ভিতরে যে সকল শক্তি থাকে, স্থিতি শক্তি রূপে থাকে যে সকল শক্তি, সেই শক্তিগুলো আসলে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ থেকে তো আমরা খাদ্যগুলো পাই, সেই খাদ্যগুলো অক্সিজেনের মাধ্যমে বা অক্সিজেন উপস্থিতি বা অনুপস্থিতি উৎসেচকের সহায়তা এগুলো হচ্ছে জারিত হয়। জারিত হলে সেগুলো সরল খাদ্যে রূপান্তরিত হয়, তখন আমাদের দেহে তাপ শক্তি আর গতি শক্তিতে রূপান্তরিত করে। আর এই কারণে আমাদের শরীরে আমরা কর্মচঞ্চলে ফিরে পাই। তো এই যে বললাম যে খাদ্য বস্তুর যে স্থিতি শক্তি রয়েছে সেটা যে গতিশক্তি আর তাপ শক্তিতে রূপান্তরিত করে, এই প্রক্রিয়াটা কিন্তু হচ্ছে একটা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এখন আমাদের শ্বসন কাকে বলে সেই সংখ্যাটা শিখবো। শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্য বস্তু। শ্বসন কাকে বলে একটু সংখ্যাটা শিখি আমরা। শ্বসন কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়া। শ্বসন কিন্তু একটি বিপাকীয় প্রক্রিয়া, আগে মনে রাখতে হবে শ্বসন হচ্ছে কি বিপাকীয় প্রক্রিয়া। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য বস্তু, এই খাদ্য বস্তু বলতে শোষণ বস্তু, অর্থাৎ যে সকল বস্তু শোষণ ঘটবে, আমি ব্র্যাকেটে লিখলাম আর শোষণ বস্তু। মুক্ত অক্সিজেন অর্থাৎ বাতাসে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। মুক্ত অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে বা অনুপস্থিতিতে এনজাইমের সহায়তায়, বাংলায় বলা হয় উৎসেচক, তাই জারিত হয়ে কে জারিত হচ্ছে? এখানে কে জারিত হচ্ছে? এই খাদ্য বস্তু জারিত হচ্ছে। জারিত হয়ে খাদ্যের স্থিতি শক্তি শক্তিকে, দেখো খাদ্যের স্থিতি শক্তি আমরা বলেছিলাম যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে উদ্ভিদ, ওই যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করছে সেই খাদ্যের স্থিতি শক্তিকে, কোন খাদ্যের? শর্করা জাতীয় যে খাদ্য তৈরি করছে সেই শর্করা খাদ্যের স্থিতি শক্তি, অর্থাৎ এই খাদ্য বস্তু গতিশক্তি আর তাপ শক্তিতে রূপান্তরিত করে। গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত করে।
এবং উপজাত হিসাবে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। তাকে শ্বসন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, শ্বসন কাকে বলে যে শিখলাম, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, শ্বসন কিন্তু আগে বলেছে একটা বিপাকীয় প্রক্রিয়া। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য বস্তু, যেটাকে আমরা শোষণ বস্তু বলছি, মুক্ত অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে এনজাইমের সহায়তায় জারিত কে যাচ্ছে না ভেঙে যাচ্ছে, খাদ্য বস্তুকে সরল বস্তুতে রূপান্তরিত করে। এই খাদ্য বস্তুটা জারিত হচ্ছে, খাদ্যের স্থিতি শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত করে এবং উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। আরেকটু জেনে আসি, আমরা শ্বসন কাকে বলে শিখলাম। শ্বসন কখন হয়, কোথায় হয়, এটা আমাদের একটু ধারণা থাকতে হবে। শ্বসন কোথায় হয় এবং কখন হয়, তা নাহলে আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে সঠিক ধারণা পাবো না। শ্বসন কখন হয়? শ্বসন দিন এবং রাতে সব সময় ঘটে। কখন ঘটে? দিনে এবং রাতে সব সময়। কোথায় ঘটে? উদ্ভিদের মাইটোকন্ড্রিয়ায়। উদ্ভিদের মাইটোকন্ড্রিয়ায়। আমার এখানে উদ্ভিদের মাইটোকন্ড্রিয়া। আর প্রাণীর ফুসফুসে। প্রাণীর ফুসফুসে। তাহলে আমরা শিখলাম শ্বসন কখন ঘটে, দিন এবং রাতে সব সময়, সাথে কোথায় ঘটে, উদ্ভিদের মাইটোকন্ড্রিয়া এবং প্রাণীর ফুসফুসে। তাহলে এবার আসি, আমরা শ্বসনের শক্তির দিকে সংজ্ঞা দিতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছিলাম যে খাদ্যের স্থিতি শক্তিকে গতি এবং তাপ শক্তিতে রূপান্তরিত করে, আর উপজাত হিসেবে পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। দেখো, গতি শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত করে, তার মানে শ্বসন একটি অবশ্যই কি বিক্রিয়া বলা যেতে পারে, তাপ উৎপাদনকারী বা শক্তি সরবরাহ, তাপ শক্তি সরবরাহকারী একটা বিক্রিয়া বলা যেতে পারে। তাহলে দেখো এবার খাদ্যের উৎপাদন, আমরা সালোক সংশ্লেষণের জীবজগতের সালোক সংশ্লেষণ তাৎপর্যের গুরুত্ব সম্পর্কে এক, আমরা বলছি খাদ্যের উৎপাদনে সালোক সংশ্লেষণের গুরুত্ব একটু খেয়াল করো। খাদ্যের উৎপাদন আমরা কি শিখেছিলাম সংজ্ঞায়, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে জীবজগতের জন্য যে প্রাথমিক খাদ্য, আমরা যে খাদ্যটা খাই সেটা তো প্রাথমিকভাবে না, আমরা উদ্ভিদ থেকে খাদ্য পাই। তাহলে উদ্ভিদ অবশ্য প্রথম তার খাদ্য তৈরি করে, সেই সকল খাদ্যগুলো আমরা গ্রহণ করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তবে দেখা যাচ্ছে কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যেটা আমাদের খাদ্যের যাতে পরিপূরক হয়, খাদ্য হিসেবে বিবেচিত করতে পারি। তাহলে জীবজগতের জন্য কিন্তু প্রাথমিক খাদ্যটা অবশ্যই এই সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হয়, উৎপন্ন হয়। তাহলে খাদ্য উৎপাদন কি হয়েছে, যে জীবজগতের খাদ্য উৎপাদন কি বললাম, তাহলে যে সালোক সংশ্লেষণের মাধ্যমে জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য উৎপন্ন হয়। আচ্ছা, দেখো এই সালোক সংশ্লেষণ মতো গেল। এরপর হচ্ছে কি, যে পরের পার্টটা বলি, যে প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচাঞ্চল্য মূল্য রয়েছে কি, খাদ্য। এই খাদ্যের সাথে কিন্তু অবশ্যই শ্বসনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমি যে কথাটা আগে বলছিলাম যে শ্বসন আমাদেরকে জানা দরকার, এই কারণে শ্বসন কি সেই সময়টা দিয়েছিলাম। শ্বসনের ফলে তাপ শক্তি নির্গত হয়, ওই যে বললাম যে গতিশক্তি আর তাপ শক্তিতে রূপান্তরিত করে, তাহলে অবশ্যই শ্বসন নির্গত হচ্ছে। তাই এই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর
অবশ্যই উদ্ভিদ আর প্রাণী নির্ভরশীল আছে একান্ত হবে। এবার দেখো এই যে শারীরিক সংশ্লেষণ, এই শারীরিক সংশ্লেষণ কিন্তু অবশ্যই মাধ্যমে সূর্যালোকার জীবনের মধ্যে একটা সেতু বন্ধনের সৃষ্টি হয়েছে। জীবজগতের মধ্যে একটা সেতু বন্ধনের সৃষ্টি হয়েছে। কেমন করে? দেখো গত ক্লাসে আমি বলেছিলাম যে শারীরিক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো প্রয়োজন আছে, আর সেখানে উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর ঠিক তার সমপরিমাণ অক্সিজেন কি করে পরিবেশে বা বায়ুমণ্ডলে নির্গত করে বা মুক্ত করে। এখন কথা হচ্ছে কি যে আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করি সেটা কিন্তু এই উদ্ভিদ যে বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে তারই ফল। এই অক্সিজেন না থাকলে কিন্তু আমরা কোনো প্রাণী বেঁচে থাকতে পারবো না। আবার দেখো আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিচ্ছি সেটা কিন্তু উদ্ভিদ কি করছে, অবশ্যই ওই সারাংশনিক প্রক্রিয়া কিন্তু ব্যবহার করছে তার নিজের খাদ্য তৈরি করার জন্য। আবার দেখো উদ্ভিদ যে খাদ্য তৈরি করছে সেই খাদ্য কিন্তু আমরা আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাহলে এই যে গ্যাসের বিনিময় হচ্ছে পরিবেশে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করছে আবার অক্সিজেন ছেড়ে দিচ্ছে, এই যে একটা পরিবেশে গ্যাসের বিনিময় হচ্ছে, তো এরপরে কি হচ্ছে পরিবেশ থেকে কিন্তু এই যে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড, তোমরা জানো যেখানে কার্বন ডাই অক্সাইডের আধিক্য বেশি হয় সেখানে আমাদের শ্বাসকষ্ট হয়, এবং এমনকি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে সেখানে অক্সিজেন পরিমাণ হ্রাস পায় এবং আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো দেখা যাচ্ছে এই যে পরিবেশে ক্ষতিকর যে কার্বন ডাই অক্সাইড সেটা কিন্তু অবশ্যই শোষিত হচ্ছে, আর আমাদের জন্য অত্যাবশ্যক অক্সিজেন কিন্তু বায়ুমণ্ডলের পরিবেশে অক্সিজেন ছেড়ে দিচ্ছে কে? উদ্ভিদ। তাহলে আমরা বলতে পারি যে জীব আমাদের সম্পূর্ণ অস্তিত্ব নির্ভর করে কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের সম্পূর্ণ অস্তিত্ব কার উপর নির্ভর করছে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে। কারণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যদি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ব্যবহার না করতো আর এই অক্সিজেন যদি পরিবেশে মুক্ত না করতো তাহলে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পেতাম না। অন্যদিকে কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ হয়ে বায়ুমণ্ডলে তাপের পরিমাণ বৃদ্ধি পেত, যা আমাদের জন্য অবশ্যই। তাহলে বলা যায় যে সালোকসংশ্লেষণ হলো মানব সভ্যতা আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে কিন্তু মানব সভ্যতা আমরা কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যাব। দেখো এই সালোকসংশ্লেষণ যে এতটা গুরুত্বের কথা বললাম, সালোকসংশ্লেষণ কিন্তু কোথায় ঘটে? সালোকসংশ্লেষণ কিন্তু সবসময় দিনে ঘটে, রাতে কেন ঘটে না? কোন ক্লাসে? 150 করে নিচ্ছি ওই 1 মাস মানে 2 মাসে দিতে যাচ্ছে 2 মাসে নিচ্ছে আর শীত যাচ্ছে। শীত কি আপনি দিতে পারবেন? ক্লাস শেষ করে দাও, ক্লাস শেষ করে দাও। তাহলে দেখা যাচ্ছে যে আমি বলেছি যে সালোকসংশ্লেষণ রাতে ঘটে না, দিনে ঘটে। আচ্ছা রাতে কেন ঘটে না সেটা তো আমার আগে বলা হয়েছিল যে সূর্যের আলো কিন্তু সালোকসংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। তবে কৃত্রিমভাবে আলো সৃষ্টির মাধ্যমে কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্ভব করা যায়, তবে সেটা ব্যয়সাধ্য। দেখো তাহলে আমরা একটু শিখবো যে রাতে কেন সালোকসংশ্লেষণ হয় না। আমি আরেকটু শিখবো আজকে রাতে কেন সালোকসংশ্লেষণ হয় না। রাতে কেন সালোকসংশ্লেষণ হয় না? 3 মিনিট ভালো হয়, ঠিক আছে ভালো হয়। রাতে কেন সালোকসংশ্লেষণ হয় না? দেখো সালোকসংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ কোনটা বলেছিলাম? সূর্যের আলো। তো রাতে কি সূর্যের আলো পাওয়া যায়? না, পাওয়া যায় না। তাহলে রাতে সূর্যের আলো থাকে না। আর এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সময় পাতার পত্ররন্ধ্র অবশ্যই খোলা থাকা প্রয়োজন আছে। তো পাতার পত্ররন্ধ্র ওই সময়টা বন্ধ থাকে। এক, সূর্যের আলো পেলাম না, 2, পাতার পত্ররন্ধ্র বন্ধ থাকছে। তাই পাতার পত্ররন্ধ্র বন্ধ থাকলে কি হয়? কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্রহণ করতে পারে না উদ্ভিদ। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ না করলে তোমার সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। তাহলে দেখা যাচ্ছে রাতে সূর্যালোক থাকে না এবং পাতার পত্ররন্ধ্র বন্ধ থাকে, কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারে না। অন্যদিকে কিন্তু সালোকসংশ্লেষণের জন্য অবশ্যই যে শক্তির প্রয়োজন তার প্রধান উৎস কিন্তু সূর্যালোক। এই সূর্যালোকের সূর্যের যে ফোটন কণা, কি বলেছি? ফোটন কণা। এই সূর্যের যে ফোটন কণা সেটা ক্লোরোফিলকে সক্রিয় করে, যা ফটোফসফোরাইলেশনে সহায়তা করে, অর্থাৎ সালোকসংশ্লেষণে সহায়তা করে।
সূর্যের আলো ব্যতীত কি আমাদের রাতের বেলা সালোক সংশ্লেষণ ঘটানো সম্ভব? না, আদৌ সম্ভব নয়। তবে কিন্তু আগে বলেছি যে কৃত্রিম আলো তৈরির মাধ্যমে সালোক সংশ্লেষণ ঘটানো সম্ভব, সেই ক্ষেত্রে ব্যয়বহুল। এবার আসি রাতে বড় বৃক্ষের ন্যায় রাতে বড় গাছের তলে বসবাস স্বাস্থ্যের জন্য কেন ক্ষতিকর? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর একটু আসি। রাতে বড় গাছের তলে বসবাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার আগে একটু শ্বসন প্রক্রিয়াটা অবশ্যই জড়িত আছে এখানে। আমরা বলছি যে শ্বসন দিনে এবং রাতে সবসময় ঘটে, কিন্তু সূর্য আলো শুধুমাত্র দিনে ঘটে। তাহলে রাতের বেলা এককভাবে কোনটা ঘটছে? শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এই শ্বসন প্রক্রিয়ায় কিন্তু উদ্ভিদ অক্সিজেন ব্যবহার করে। তাহলে উদ্ভিদ যখন ওই সময় রাতের বেলায় অক্সিজেন গ্রহণ করছে, তাহলে যেখানে বড় গাছ রয়েছে তার তলে অবশ্যই অক্সিজেনের, আমরা অক্সিজেন গ্রহণ করছি। তিনিও অক্সিজেন ওই সময় শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড কি বলেছি যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে উপজাত হিসেবে, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, তাহলে সেখানে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে বৃদ্ধি পাবে। তো বায়ুমণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, আমিও কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, তাহলে সেখানে পরপর অক্সিজেনের পরিমাণ হ্রাস পেতে থাকবে। আর অক্সিজেনের অনুপস্থিতিতে, অর্থাৎ অপেক্ষাকৃত কম থাকার কারণে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, তখন আমরা কিন্তু অবশ্যই অসুস্থ হতে পারি। এর জন্য রাতে বড় গাছের তলে বসবাস কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে দেখা যাচ্ছে কি যে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম সালোক সংশ্লেষণ কাকে বলে, গত ক্লাস মিলে এই ক্লাস মিলে সালোক সংশ্লেষণ কোথায় ঘটে, সালোক সংশ্লেষণ উদ্ভিদের কোন অংশে ঘটে, শ্বসন কাকে বলে, শ্বসন উদ্ভিদের কোথায় ঘটে, প্রাণীর কোথায় ঘটে, শ্বসন প্রক্রিয়া কখন ঘটে, রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন, আর বড় গাছের তলে রাতে বসবাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন। তাছাড়া শিখেছিলাম শ্বসন সূর্যালোক শ্বাসন প্রক্রিয়া অবশ্যই অক্সিজেনের নির্গমন ঘটে। তো সালোক সংশ্লেষণ আমাদের যে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমাদের মানব জাতিকে রক্ষা করতে গেলে অবশ্যই দিনে দিনে আমাদের পরিবেশে অক্সিজেন বৃদ্ধি করতে হবে, অর্থাৎ কার্বন উদ্ভিদের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ঠিক সামনের সপ্তাহে এই দিনে। তোমার সকলে সুস্থ থেকো, বাসায় পড়াশোনা করো। হ্যাঁ রাখ, আমারটা ফিনিশ দিন।